আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 5। এই অধ্যায়টি খুবই সহজ এবং খুবই ইজি একটা অধ্যায়। তোমরা যদি আগের অধ্যায়গুলো ভালো করে পারো, বিশেষ করে 3 অধ্যায় যেটা দুতরফা দাখিলা পদ্ধতি, ওই অধ্যায়টা যদি ভালো করে পারো, তাহলে এই অধ্যায়টা তোমাদের কাছে একদম পানির মতো ইজি মনে হবে। এটা তেমন একটা কোনো অধ্যায় না, এটা একদম সহজ আর খুবই ইজি একটা অধ্যায়। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কাছে শুধুমাত্র এই অধ্যায়ের যে বেসিক বা যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আসে রিডিং থেকে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি তোমাদের বলবো। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের ম্যাথগুলো করা শিখাবো, আর এমনি তো ম্যাথে কিরকম আসতে পারে সেরকম ধারণাটাও আজকে আমি তোমাদেরকে দিব। ঠিক আছে? তো যেহেতু অধ্যায়ের নাম হিসাব, আমাদেরকে চিহ্নিত করতেই হবে যে কোনটা কোন হিসাব। যেমন আমরা নগদান হিসাব, ব্যাংক হিসাব, পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, বিভিন্ন ধরনের হিসাব লিখি। এখন এই হিসাবগুলা কোন শ্রেণীতে পড়ে, ওই জিনিসগুলোই আমাদেরকে এই অধ্যায়ের মধ্যে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো প্রথমে চলো আমরা দেখি যে এই অধ্যায় থেকে আমাদের কি কি এমসিকিউ আসতে পারে। তো দেখো, প্রথমে আছে হিসাবের ছক। হিসাব বিজ্ঞানের হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক করা হয়। হিসাব বিজ্ঞানের হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক করা হয়। কি কি ছক করা হয়? একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে কি চলমান জেড ছক। এখন এই টি ছকটা কি, চলমান জেড ছকটা কি, এটা হচ্ছে তোমাদের খতিয়ান সম্পর্কিত একটি অধ্যায় আছে, যেটা হচ্ছে অধ্যায় 7। ওখানে আমরা বিস্তারিত জানবো। আপাতত তোমরা এতটুকুই জানো। ঠিক আছে? আর আরেকটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে টি ছকের কলামে থাকে 8টি, টি ছকের কলাম থাকে 8টি, এবং চলমান জেড ছকে টাকার কলাম থাকে 4টি। এই জিনিসটা হচ্ছে তোমাদের মুখস্থ বিষয়, এটা তোমাদের এমসিকিউর মধ্যে আসবে। আচ্ছা, এরপরে দেখো, হিসাব মোট 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে এটা কিন্তু আমরা আগে থেকে জানি, তাই না? আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতি করছিলাম তৃতীয় অধ্যায়, তখন আমরা বলছিলাম না যে আমাদের হিসাব মোট 5 প্রকার: সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তো এই 5টা হিসাব, তো আমরা এই অধ্যায়ে এইটাই চিহ্নিত করব যে নগদ টাকাটা আমার কোন হিসাবের মধ্যে যাবে, তারপরে ব্যাংক আমাদের কোন হিসাবের মধ্যে যাবে, তারপরে পাওনাদার কোন হিসাবে যাবে। হিসাব তো 5টা, কিন্তু কোনটা কোন শ্রেণীতে যাবে সেটাই মূলত আমরা এই অধ্যায় নির্ণয় করব। আর বাকি যেগুলো কোশ্চেন আছে সেগুলো আমাদের 2-3 মিলানো কোশ্চেন, সেটা যখন আমরা সলভ করবো তখনই তোমরা ভালো করে বুঝতে পারবা। এরপরে দেখো, আরো কিছু জিনিস, সেটা হিসাব সমীকরণ, যেটা আমরা 2 অধ্যায় শিখেছি। মানে এই অধ্যায়টা ওই 2-3 মিলে কিছু দিছে, আর এই হিসাব যে নির্ণয় করব কোন শ্রেণী, এইটা একটা, মানে 5 মিশালে অধ্যায় এটা একটা। ঠিক আছে? তো দেখো, তো হিসাব সমীকরণ হলো A = L + OE। এই সূত্রটা কিন্তু আমরা আগে থেকেই জানি, তাই না? আমরা যখন দ্বিতীয় অধ্যায় করছি, তাহলে এ দিয়ে বোঝায় কি? সম্পদ, এল দিয়ে বোঝায় দায়, ও ই দিয়ে বোঝায় মালিকানা সত্ত্ব। আর এটার কনসেপ্টটা কি, যে আমার সম্পদ যা হবে, দায় আর মালিকানা সত্ত্বের যোগফলও কি তাই হবে। তো এটা আমরা আগে থেকেই তো জানি, আবার আমি একটু বলে দিলাম। এরপরে দেখো, হিসাব সমীকরণের বর্ধিত রূপ। যখন তোমাকে এই সমীকরণটাই তোমাকে বর্ধিত করতে বলবে, মানে এটা বেশিরভাগ তোমাদের এমসিকিউতে আসে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা লেখো। তো বা ঠিক করো। তো দেখো, A = L + C + R - E - এটা EX হবে, C + R - EX - D। ঠিক আছে? তো এইটা আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ। A দিয়ে বোঝায় সম্পদ, L দিয়ে দায়, C দিয়ে বোঝায় মূলধন, R দিয়ে বোঝায় আয়, EX দিয়ে বোঝায় এক্সপেন্স বা খরচ, D দিয়ে বোঝায় ড্রয়িং বা উত্তোলন। এটা এই দুইটা সূত্র কিন্তু এই দুইটা সূত্রের সাথে আমরা আগে থেকেই পরিচিত। তো এই অধ্যায়ে তোমার আর কিছু নাই, রিডিং থেকে এই জিনিসগুলাই তোমাদেরকে দেখবে যে ঘুরে ফিরে আসছে, এগুলাই এমসিকিউতে আসে। আরো কিছু আছে, সেটা টি ছকের বৈশিষ্ট্য আর চলমান জেড ছকের বৈশিষ্ট্য। সেটা তোমাদের যার যার বইয়ে আছে, তোমরা বই থেকে পড়ে নিবা দুইটার বৈশিষ্ট্য, এই টি ছকের বৈশিষ্ট্য আর চলমান জেড ছকের বৈশিষ্ট্য। ঠিক আছে? তো
এই ছিল হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ কি ধরনের আসে, এইটা আরো কিছু আছে যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে জানবো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের যে ম্যাথ আছে বা যে ধারণা মূলত আমাদের এই অধ্যায়ে কি করতে হবে ওইটা সম্পর্কে জানবো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 2। তো চলো শুরু করা যাক। গত পর্বে আমরা এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে, মানে বইয়ের যে এমসিকিউ গুলো সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওই জিনিসগুলো তোমাদেরকে মুখস্থ করতে বলেছি, কারণ ওগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের যে মূল যে বেসিক, যেটা ছাড়া আমরা এই মানে অঙ্কগুলো করতে পারবো না, সেই বেসিক গুলো সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, যেহেতু অধ্যায়টার নাম হিসাব, তার মানে আমাদের এই অধ্যায়ের সব কাজই হচ্ছে হিসাব নিয়ে। যারা দুতরফা দাখিলা পদ্ধতি করেছিলে তারা ওই অধ্যায়ে দেখেছিলে যে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 5টা হচ্ছে আমার কি হিসাব। আর যারা জানো না তারাও জেনে নাও যে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে? তো এখন দেখো, এখন আমরা হিসাব তো জানলাম হিসাব কয় প্রকার। এখন এই হিসাবের প্রত্যেকটার ব্যাখ্যা হচ্ছে আমরা এখন শিখবো, যাতে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি যে কোনটা আমার ব্যবসায়ের সম্পদ, কোনটা আমার ব্যবসায়ের দায়, এবং কোনটা আমার ব্যবসায়ের আয়, দায়, মালিকানা সত্ত্ব, এরকম ভাবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে হচ্ছে সম্পদ, যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে ও লাভ করতে সাহায্য করে, সেটা হচ্ছে আমার ব্যবসায়ের সম্পদ। তাছাড়াও যেটা আমি ভবিষ্যতে পাবো, ঠিক আছে, সেটাও কিন্তু আমার জন্য কি সম্পদ। ঠিক আছে? এখন আমরা যদি উদাহরণে যাই, নগদ টাকা, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি কি আমার জন্য কি সম্পদ। এখন এটা তো হচ্ছে একটু কঠিন করে বলা আছে, আমি যদি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে তুমি তো সবসময় তোমার ব্যবসার হিসাব করবা, কারণ আমি আগেই বলেছি যে যখন আমি অ্যাকাউন্টিং এর ম্যাথ করব তখন ব্যবসা আর মালিক আলাদা, আর আমি সবসময় কি করব, আমার ব্যবসার হিসাব করব। তো ব্যবসায় যতগুলো ঘটনা থাকবে সেই সবগুলো ঘটনাকে ধরে নিতে হবে যে কি আমার ব্যবসা। তুমি যখন ম্যাথ করবা তখন তুমি নিজেকে মনে করবা তুমি হচ্ছে ব্যবসায়ী, এবং ওই ঘটনাগুলো হচ্ছে তোমার ব্যবসার ঘটনা। ঠিক আছে? তো যেটা আমার মালিকানাধীন থাকবে, মানে আমার ব্যবসায় মালিকানাধীন থাকবে, ওইটাই হচ্ছে কি আমার জন্য সম্পদ হবে। বা ভবিষ্যতে আমি কোথাও থেকে টাকা পাবো, এই টাইপের যদি কোনো কথা আসে তখন ওইটা কি হবে, আমার জন্য কি হবে, সম্পদ হবে। ঠিক আছে? যেমন উদাহরণে বলা আছে নগদ টাকা। নগদ টাকাটা কিন্তু একটা ব্যবসার জন্য অনেক বড় একটা সম্পদ, কারণ দেখো, তুমি যে কোনো কাজই করতে যাও, আমি ব্যবসা যদি বাদও দেই, আমি যদি পরিবারের কথা বলি বা অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলি, নগদ টাকা ছাড়া কি কারো কোনো কাজ করা চলবে? কারণ নগদ টাকা হচ্ছে একটা ব্যবসার বা যে কোনো জায়গার একটা বড় ধরনের সম্পদ হচ্ছে কি নগদ টাকা। তো এখন দেখো, এই ব্যবসায় যে নগদ টাকা, এটা আমরা যে কোনো সময় যখন খুশি ইউজ করতে পারি, এবং যখন খুশি কি করতে পারি, জমা করতে পারি। এই নগদ টাকাটা আমি ধরো আমার কোনো একটা কাজের দরকার, ঠিক আছে, তো আমি সাথে সাথে নগদ টাকা নিয়ে ওই কাজে লাগাতে পারবো। কারণ ঋণ পরিশোধ করা দরকার, আমি নগদ টাকা নিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে পারবো। কিছু কেনা দরকার, আমি ওই নগদ টাকা নিয়ে কিনতে পারবো। যখন খুশি তখন আমি এই নগদ টাকাটাকেই কাজে লাগাতে পারবো। তাহলে এই নগদ টাকাটা যদি আমার কাছে থাকে, আমার মালিকানাধীন থাকে, তাহলে এটা আমার জন্য কি অনেক বড় একটা সম্পদ না? এর জন্য নগদ টাকাকে বলা হয় সম্পদ। এরপরে দেখো, যে আছে হচ্ছে ব্যাংক জমা। আচ্ছা, ব্যাংক জমাটা আমার জন্য কিভাবে সম্পদ হলো? কারণ দেখো, তুমি এখন 50,000 টাকা ব্যাংকে জমা রাখছো, ঠিক আছে, এখন তুমি ব্যাংকে জমা রাখছো, কিন্তু যখন তোমার টাকাটা দরকার, তুমি যে কোনো সময় কি করতে পারবা, ব্যাংক থেকে ওই টাকাটা তুলে এনে তুমি কি করতে পারবা, তোমার কাজে লাগাতে পারবা। এছাড়াও ব্যাংকে যদি তোমার টাকাটা জমাও থাকে, এই জমা থেকে আস্তে আস্তে কি আমার টাকাটা কি বাড়বে, আমি টাকাটা যত জমা রাখবো ভবিষ্যতে এই টাকাটা বেড়ে আমি হচ্ছে কি একটা কাজে লাগাতে পারবো, তাই না, বড় একটা কাজে লাগাতে পারবো। তাহলে এই ব্যাংক জমাটাও কি আমার জন্য কি হবে, সম্পদ হবে। ঠিক আছে? এরপরে দেখো আসবাবপত্র। আসবাবপত্র তো এটা আমরা তো বুঝতে পারতেছি যে আসবাবপত্র আমাদের বাসার যে খাট, চেয়ার,
সরি বাসা না, মানে আমি যদি ব্যবসার কথাই বলি, আলমারি, চেয়ার, টেবিল, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে এই জিনিসগুলো কি আমার জন্য কি হবে, আসবাবপত্র হবে। আর এটা সবসময় আমরা ইউজ করি, আর আমরা কি এটা আমাদের ব্যবসার জন্য একটা সম্পদ হিসেবে বিবেচিত হবে। কারণ এটা আমাদের জন্য স্থায়ীভাবে আমরা এই জিনিসটা আমাদের ব্যবসায় নিয়ে আসছি। এটা আমাদের কাছে হচ্ছে সম্পদ, ঠিক আছে, যেটা আমাদের মালিকানাধীন আছে। এই চেয়ার টেবিল তো আর অন্য ব্যবসায় না, এটা তো আমাদের ব্যবসায়, তাই না? আমাদের ব্যবসার যেহেতু আমাদের মালিকানাধীন, এর জন্য এটা আমাদের জন্য কি হবে, সম্পদ হবে। এরপরে দেখো যন্ত্রপাতি, সেম কথা, এটাও কি আমাদের মালিকানাধীন যন্ত্রপাতি, তো এটা তো আমার জন্য সম্পদ হবে, তাই না? তো এক কথায় বলতে গেলে যেটা আমার মালিকানাধীন বা যেই টাকাটা আমরা পাবো, এই দুইটা জিনিসই হচ্ছে কি আমার জন্য কি হবে, সম্পদ হবে। ওকে, এরপরে দেখো ব্যয়, যা ব্যবসা চালানোর জন্য খরচকে বোঝায়। আচ্ছা, ব্যয় কথাটা, এটা তো আমরা সবাই বুঝতে পারি যে ব্যয়টা আসলে কি। ব্যয় হচ্ছে যেটার দ্বারা আমার টাকাটা চলে যাচ্ছে, আমার সম্পদ হ্রাস পাচ্ছে। এটা তো কঠিন ভাষায় বলে ফেললাম, একটু সহজ করে বলি। যে ধরো তুমি একটা কিছু কিনতেছো, তাহলে এর মাধ্যমে কি তোমার টাকা আসবে নাকি টাকা যাবে? আমি যদি সাপোজ এই মার্কারটাই যদি আমি কিনি, তাহলে এটার দ্বারা কি আমার টাকা আসবে নাকি টাকা যাবে? অবশ্যই আমার থেকে টাকা যাবে। তো এটা আমার জন্য একটা ব্যয় না? যেই জিনিসগুলো দ্বারা আমার টাকা চলে যায় বা যেই ঘটনাগুলোর দ্বারা আমার টাকা চলে যায়, সেটাই হচ্ছে আমার জন্য কি হবে, ব্যয় হবে। এটা হচ্ছে সহজ কথায়। এছাড়াও আরো ব্যাখ্যা আছে, এটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু আপাতত তোমরা জানো যে ব্যবসায়ের জন্য কোনো কিছু খরচ বা টাকা চলে গেছে বা এরকম কোনো ঘটনা যদি হয়, তখন সেটা আমার জন্য কি হবে, ব্যয় হবে। এক কথায় আমার ব্যবসার খরচ, যে লাইন দ্বারা তুমি বুঝতে পারবা যে এটা তো আমার খরচ হয়েছে, তার মানে ওটাই আমার জন্য কি হবে, ব্যয়। ঠিক আছে, এরপরে দেখো যদি আমরা একটু উদাহরণে যাই, যেমন দেখো বেতন, বিদ্যুৎ বিল, ক্রয় ইত্যাদি। আচ্ছা, এখন বেতন হচ্ছে আমার জন্য ব্যয়। কেন? কারণ আমি যদি একটা বড় ব্যবসায় পরিচালনা করি, তাহলে আমাকে কি করতে হবে, কর্মচারী রাখতে হবে এবং কর্মচারীকে মাসে মাসে বেতন প্রদান করতে হবে। তাহলে এই যে যে আমি মাসে মাসে বেতন প্রদান করতেছি, এটা আমার জন্য একটা ব্যয় না? আহ, দেখো তুমি বলতে পারো যে কর্মচারী কিন্তু আমার কাজ করে দিতেছে, তো আমার এটা ব্যয় কিভাবে হলো? কর্মচারী কাজ করতেছে ওটা পরের কথা, কিন্তু শুধুমাত্র এই বেতন কথাটা দ্বারা তোমার কি বুঝাচ্ছে, বেতন কথাটা দ্বারা তোমার বুঝাচ্ছে এটা তোমার জন্য ব্যয়। এখন স্টুডেন্টরা আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে যে বেতন তো আমি পেতেও পারি, তাহলে বেতন আমার ব্যয় কিভাবে? কারণ এখানে তো বলা নাই যে বেতন পাইছি নাকি বেতন দিছি, তাহলে এটা আমার জন্য কিভাবে ব্যয় হলো? আমি কিভাবে শিওর ভাবে বললাম যে এটা আমার জন্য ব্যয়? বেতন তো আমি পাইতেই পারি। এটার ব্যাখ্যা যদি তুমি জানতে চাও, তাহলে যদি আমি বলি যে বেতন, তোমার ব্যবসা, আমি আগেই বলছিলাম যে ব্যবসাটা কিন্তু তোমার, তাই না? তো তোমার ব্যবসায় তোমাকে কে বেতন দিবে? কথাটা কি তাই না, যে তোমারই তো ব্যবসা। আমি বলছি যে যখন আমি ব্যবসা করব, মানে যখন আমি অঙ্কগুলো করব, ওই ঘটনাগুলোকে আমি আমার নিজের ব্যবসার প্রতিষ্ঠানের ঘটনাগুলো হিসেবে কি করব, চিহ্নিত করব, মানে ভাববো যে ওটা আমার ব্যবসার ঘটনা। এখন যদি ওটা আমার ব্যবসায়েরই হয়, তাহলে ওখানে যদি আমার বেতন লেখা থাকে, তাহলে বেতনটা কি আমি পাচ্ছি? আমার ব্যবসায় আমাকে কি বেতন দিবে? আমার ব্যবসায় তো আমি কর্মচারীকে বেতন দিব, তাই না? তো এর জন্য বেতনটা আমার কি হবে, বেতনটা হবে হচ্ছে আমার জন্য খরচ। ঠিক আছে, এরপরে দেখো বিদ্যুৎ বিল। তো নর্মালি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে অবশ্যই হচ্ছে বিদ্যুতের ব্যবহার হবে। আর কিছু না হোক, তোমার লাইট, ফ্যান, এই জিনিসগুলো তো থাকবেই। বিদ্যুৎ ছাড়া তো আমরা চলতে পারবো না। তো এই বিদ্যুৎ বিলটা হচ্ছে আমাদের জন্য কি এক প্রকারের খরচ। মানে তোমাকে মূলত দেখতে হবে যে যেই কথাগুলো লেখা আছে, ওই কথাগুলো দ্বারা কি বোঝায়, এই জিনিসটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। এরপরে দেখো ক্রয়, এটা তো আমাদের জন্য অবশ্যই ব্যয়। কারণ আমি যখন কিছু একটা কিনি, তখন অবশ্যই ওটা আমার জন্য কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়, আমার কাছ থেকে টাকা চলে যায়, এটা আমার জন্য কি একটা ব্যয়। এছাড়াও ইত্যাদি, এটা আমি তোমাদেরকে পরে বোঝাবো। এরপরে দেখো আয়, ব্যবসায়ের উপার্জিত অর্থকে বোঝায়। আয় মানে হচ্ছে ব্যবসার উপার্জিত অর্থ। এখন উপার্জিত অর্থ বলতে কি বোঝায়? দেখো আমরা যেই পণ্যটা নিয়ে ব্যবসা করি, ঠিক আছে, ওইটা বিক্রি করার পরে যদি টাকা আসে, ওটাই কিন্তু আমার ব্যবসায় উপার্জিত অর্থ বা আয়, তাই না? তো ব্যবসায় টাকা আসা মানে কিন্তু আমার জন্য আয়, আর ব্যবসায় টাকা যাওয়া মানে ওটা আমার জন্য কি, ব্যয়। ঠিক আছে, তো আয় মানে কি, আমার ব্যবসায় টাকা আসবে, যে কোনো ভাবে টাকা আসতে পারে, কিন্তু ব্যবসায়ের মূল যেই টাকা আসার উৎস, সেটা হচ্ছে পণ্য বিক্রি করে টাকা আসা। বা তুমি যদি একটা সেবা প্রতিষ্ঠান খোলো, তাহলে সেবা দিয়ে যে টাকা সেটা, মানে
যার যেই টাকা আসার সোর্স। যেমন তুমি যদি একটা সবজির ব্যবসা করো, আলু পেঁয়াজ এগুলোর ব্যবসা করো, সরি সবজি মানে হচ্ছে টমেটো গাজর এই টাইপের এগুলা ব্যবসা করো, তো তখন এইগুলা বিক্রি করেই হচ্ছে তুমি কি করবা, আহ, তোমার টাকা আসবে, তাই না? এগুলো বিক্রি করলে কি তোমার টাকাটা আসতেছে, এটাই হচ্ছে তোমার টাকা আসার উৎস। আর তুমি যদি একজন ডক্টর হও বা তুমি যদি একজন টিচার হও, তখন তোমার টাকাটা কিভাবে আসবে? তখন তো তুমি কোনো কিছু বিক্রি করতেছো না। তখন একজন টিচার কি করে, একজন টিচার হচ্ছে সেবা দেয়, মানে শিক্ষার্থীদেরকে হচ্ছে শিক্ষা প্রদান করে, এরপর ওখান থেকে তার কি হয়, আয় হয়। আবার একজন ডাক্তার রোগীদেরকে সেবা প্রদান করে এবং সেখান থেকে তাদের কি হয়, আয় হয়, তাই না? তাহলে ব্যবসা আর সেবা দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা আমরা পরে বুঝবো। তো আপাতত তোমরা এতটুকু জানো, তো যার যেই টাকা আসার সোর্স সেখান থেকে টাকা যদি আসে, তাহলে সেটা আমার জন্য কি হচ্ছে, আয় হচ্ছে। তো মূলত ব্যবসায় টাকা আসাটাই হচ্ছে কি আমার ব্যবসার জন্য আয়। যা এখন যদি আমরা একটু উদাহরণে যাই, সেটা হচ্ছে বিক্রয় সেবা আয় প্রাপ্ত কমিশন। বিক্রয় বিক্রয় আমি ধরো সবজি বিক্রি করলাম, তাহলে সেখান থেকে আমার কি টাকা আসছে, তো বিক্রয় আমার জন্য কি হবে, আয় হবে। সেবা আয়, ওই যে একটু আগে আমি বললাম যে ডক্টর যদি রোগীদেরকে সেবা দেয়, তাহলে ওই সেবা থেকে আমার কি আসতেছে, টাকা আসতেছে, তো এটা আমাদের জন্য সেবা, এটা আমাদের জন্য কি হবে, আয় হবে। তারপর প্রাপ্ত কমিশন, আমি কমিশন পাইছি। কমিশন কিন্তু দুই ধরনের, কমিশন দিতেও হতে পারে মানে পাইতেও পারি, কমিশন দুইটা জিনিস। তো এখানে যেহেতু প্রাপ্ত, এই যে প্রাপ্ত কথা লেখা আছে, প্রাপ্ত মানে কি, প্রাপ্ত মানে হচ্ছে আমি টাকা আমি পাইছি, প্রাপ্ত মানে কি, পাওয়া। তো প্রাপ্ত কমিশন হচ্ছে আমার জন্য কি হবে, আয় হবে। ইত্যাদি আরো আছে, যেটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ করবো তখন জানবো। এরপরে দেখো, পরেরটা আছে হচ্ছে দায়, যা ব্যবসায়ীকে ভবিষ্যতে অবশ্যই পরিশোধ করতে হবে। এইটা কিন্তু খুবই মজার, যা ব্যবসায়ীকে ভবিষ্যতে অবশ্যই পরিশোধ করতে হবে। দেখো, তোমার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান না হয়, তোমার যদি নর্মালি তোমার কোনো ফ্রেন্ডের থেকে টাকা ধার নাও, তোমাকে অবশ্যই কি করতে হবে, এটা পরিশোধ করতে হবে না? এখন তোমার মনে যদি দুষ্টামি থাকে যে আমি পরিশোধ করবো না, সেটা আলাদা বিষয়। কিন্তু কারো থেকে টাকা ধার নেওয়া বা কারো থেকে কিছু নেওয়া, ধার, সেই ধারটা কিন্তু আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে, তাই না? তাহলে এটা কিন্তু সবার জন্যই কিন্তু একটা দায়। তাহলে এই দায়ের সংজ্ঞাটা কি হলো, যে যেটা আমাকে ভবিষ্যতে অবশ্যই পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে আমার জন্য কি হবে, দায় হবে। ঠিক আছে, কারণ আমার মাথার মধ্যে একটা চাপ আছে যে আমাকে ওটা পরিশোধ করতে হবে, আমাকে ওটা দিতে হবে, তাহলে এটা আমার জন্য দায় হবে, তাই না? এটা কিন্তু খুব সহজ। তাহলে এখন উদাহরণে যদি যাই, ঋণ পাওনাদার ইত্যাদি। আচ্ছা, ঋণ, তুমি যখন কারো থেকে ঋণ নিবা, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। বা তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও, ব্যাংকের টাকাটা পরিশোধ করতে হবে। ঋণ নেওয়া মানেই হচ্ছে আমার কি, এটা একটা দায়। এরপরে পাওনাদার, পাওনাদার হচ্ছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন কোনো বাকিতে কোনো কিছু কিনবো, ধরো তুমি এখন দোকানে যে বাকিতে মুরগি কিনলা, ঠিক আছে, তো এই মুরগিটা বাকিতে কিন্তু ভবিষ্যতে তোমাকে কি করতে হবে, টাকাটা দিতে হবে না? তাহলে ওই মুরগিওয়ালা হচ্ছে আমার জন্য কি, পাওনাদার। কারণ সে আমার কাছ থেকে তার মুরগির টাকাটা কি হয়, মুরগির টাকা কি পাওনা, সে আমার কাছ থেকে মুরগির টাকাটা পরবর্তীতে কি অবশ্যই আদায় করে নিবে। ঠিক আছে, তাহলে সে হচ্ছে আমার জন্য কি, পাওনাদার। তাহলে এই পাওনাদারটাও কি আমার জন্য কি, দায়। ঠিক আছে, এরপরে দেখো মালিকানা সত্ত্ব। আচ্ছা, এই মালিকানা সত্ত্বটাই হচ্ছে মানে অধিকাংশ স্টুডেন্টরা বুঝে না যে আসলে মালিকানা সত্ত্বটা কি। তো দেখো, ব্যবসার প্রকৃত মালিকের অংশ যা মালিক বিনিয়োগ করে বা লাভ থেকে আসে। ব্যবসার প্রকৃত মালিকের অংশ, ঠিক আছে, ব্যবসার প্রকৃত মালিকের অংশ মানে মালিকের যে অংশটা, আমার ব্যবসায় তো ব্যবসায় আর মালিক আলাদা, তাই না? তো মালিকের যেই অংশটা, সেটাকেই বলে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আহ দেখো, ও আচ্ছা, উদাহরণ দেখো আছে যেমন মালিকের মূলধন আর অর্জিত লাভ। আমি একটু ব্যাখ্যা বলি। ধরো মালিক কি করছে, 50,000 টাকা বিনিয়োগ করছে। ঠিক আছে, এই 50,000 টাকা বিনিয়োগ করছে, এটা হচ্ছে কি মালিকের মূলধন, তাই না? মালিকের মূলধন, মালিকের কি, এটা হচ্ছে মূলধন। তো এই 50,000 টাকা যে বিনিয়োগ করছে, এটা হচ্ছে মালিকের মূলধন। এখন এর পরে আবার বলছে বা লাভ থেকে আসে, মানে হচ্ছে অর্জিত লাভটা। এখন এই মূলধন বিনিয়োগ করার পর একটা নির্দিষ্ট সময় শেষে তোমার লাভ আসছে মানে লাভ সহ আসছে হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে, 70,000 টাকা। ও
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না থাক, এটা হবে না। ধরো তোমার লাভ আসছে হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা। তো এখন দেখো 20,000 টাকা লাভ আসছে, আর হচ্ছে আগের হচ্ছে মালিকের 50,000, তাহলে মোট কত হলো? 70,000। তো এই 70,000ই কিন্তু আমার কি মালিকানা সত্ত্ব, 70,000টাই কি আমার মালিকানা সত্ত্ব। এখন এর মধ্যে এখান থেকে যদি আমার মালিক টাকা তুলে নেয়, যেটাকে বলে উত্তোলন, উত্তোলন যদি ধরো উনি 10,000 টাকা করলো, উত্তোলন মানে হচ্ছে টাকা তুলে নিচ্ছে, ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে, এটাকে বলে উত্তোলন। তো 10,000 টাকা তুলে নিলে আমার থাকে কত? 60,000 টাকা, ঠিক আছে। এখন মালিকানা সত্ত্বের পরিমাণটা কত হবে? 60,000 টাকা হবে। তার মানে হচ্ছে ব্যবসায়ের যে আয়গুলা হয়, সেই আয়গুলা মালিকানা সত্ত্বের সাথে কি করতে হয়, বা মূলধনের সাথে যোগ করতে হয়, এবং ব্যয় বা টাকা যে কারণে হ্রাস পায় সেটা কি করতে হয়, মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হয়, ঠিক আছে। তাহলে আমার মূল যে মালিকের যে নির্দিষ্ট যে অংশটা বা প্রকৃত অংশটা বের হয়, এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এক কথায় বলতে গেলে মালিকের যে প্রকৃত অংশ সেটাকে মালিকানা সত্ত্ব বলে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই জিনিসগুলা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তো এতক্ষণ একটু ব্যাখ্যা দিয়ে বুঝাইছি, এখন আমি যদি তোমাদেরকে সহজ ভাষায় বলি, বা কয়েকটা পয়েন্ট আকারে সহজ ধাপে, যেটা তো তোমরা খুব সহজে মনে রাখতে পারবা, সেই কয়েকটা পয়েন্ট আমি তোমাকে বলতেছি। এই যে দেখো, এই যে আমি বক্স আকারে লিখে রেখেছি, তোমরা এইটাও মনে রাখতে পারো। এভাবেও কি তুমি তোমার এই সম্পদ, আয়, ব্যয়, দায়গুলা কি করতে পারবা, চিহ্নিতকরণ করতে পারবা। যেমন সম্পদ, প্রথমে আছে সম্পদ, যা ব্যবসার আছে। হ্যাঁ, যা ব্যবসার আছে সেটাই হচ্ছে ব্যবসার সম্পদ। যেমন আসবাবপত্র, তারপর যন্ত্রপাতি, ফ্রিজ, অফিস সরঞ্জাম, এই জিনিসগুলো কি আমার জন্য কি ব্যবসায় আছে না আগে থেকে, তো এটা কিন্তু আমার জন্য সম্পদ। এছাড়াও আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যা আমি পাবো, যা আমি পাবো, ঠিক আছে। পাবো বলতে, যেমন আমি যদি ধারে বিক্রি করি, তখন ওই ধারে বিক্রয় থেকে আমার কি করতে হবে, আহ, ধারে বিক্রি করলে, সাপোজ তুমি এই মার্কেটটা ধারে বিক্রি করছো, ভবিষ্যতে কি সে তোমাকে টাকা দিবে? তার মানে টাকাটা কে পাবে, আমি নাকি ও? অবশ্যই আমি পাবো, যেহেতু মার্কেটটা আমি বিক্রি করছি, তাহলে টাকাটা কে পাবে, আমি পাবো। তাহলে এটা আমার জন্য, যেহেতু আমি টাকা পাবো, কিন্তু এখনো কিন্তু পাইনি, কিন্তু পাবো, তো কথাটা তো এরকম আসছে, তো এটা আমার জন্য কি হবে, সম্পদ হবে। আচ্ছা, এরপরে দেখো, যা ব্যবসায় খরচ হয়, ওই যে একটু আমি বলছিলাম যে যে যেটা দ্বারা ব্যবসায় টাকা চলে যাচ্ছে বা ব্যয় হচ্ছে, এটাই আমার কি, ব্যয়, ঠিক আছে, বা খরচ। এরপরে যা ব্যবসায় আসে, আয়, আয়টা কি, যা ব্যবসায় আসে। আয় মানে হচ্ছে আমার ব্যবসায় টাকা আসা, মানে কি, সেটা আয়। যেই কথাটা দ্বারা তোমার টাকা আসা বুঝাবে, সেটাই হচ্ছে তোমার জন্য কি হবে, আয় হবে। এরপরে দেখো দায়, যা ব্যবসায়ীকে দিতে হবে। একটু আগে আমি তোমাকে বলছিলাম, যেটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে বা দিতে হবে, এটাই হচ্ছে আমার জন্য কি হবে, দায় হবে। এরপরে মালিকানা সত্ত্ব, মালিকের নিজের অংশ, মালিকের যে প্রকৃত অংশ বা নিজের অংশ, এটা কি বলে, মালিকানা সত্ত্ব। তাহলে এক কথায় কি, সম্পদ হচ্ছে, সম্পদ হচ্ছে যা ব্যবসার আছে বা যা আমি পাবো, সেটা হচ্ছে আমার জন্য সম্পদ। ব্যয় হচ্ছে যা ব্যবসায় খরচ হয়। আয় হচ্ছে যা ব্যবসায় আসে। দায় হচ্ছে যা ব্যবসায়ীকে অবশ্যই দিতে হবে। মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের নিজের অংশ, ঠিক আছে। এটা হচ্ছে এক কথায় যেটা দ্বারা আমরা সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব চিহ্নিত করতে পারবো, ঠিক আছে। তো তোমরা এই পাঁচটা জিনিসও মনে রাখতে পারো খুব সহজে, তাহলে হচ্ছে তোমরা কি করতে পারবা, সম্পদ, আয়, ব্যয়, দায়ে, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা শুধু কোনটা কি কি এই ব্যাখ্যাটা জেনেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যে ক্লাসটা করব, সেটা হচ্ছে আমরা একটি সৃজনশীলের মাধ্যমে এই সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব চিহ্নিতকরণ শিখবো। আমরা পড়ছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 5। গত পর্বে আমরা সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই পাঁচটা হিসাবের আমরা হচ্ছে বৈশিষ্ট্য জেনেছিলাম। আজকে আমরা এই কতগুলো লেনদেনের মাধ্যমে এই হিসাবের শ্রেণীগুলো নির্ণয় করা শিখবো। এই শ্রেণী বিভাগ করা, এটাই হচ্ছে তোমার এই অধ্যায়ের মূল বিষয়, যে প্রত্যেকটা লেনদেন থেকে হিসাব বের করো, শ্রেণী বিভাগ করো, তারপরে হচ্ছে হ্রাস বৃদ্ধি, কোনটা বৃদ্ধি পেলো, কোনটা হ্রাস পেলো, এই জিনিসগুলোই হচ্ছে এই অধ্যায়, এই হিসাব অধ্যায়ের মূল বিষয়। তো চলো প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ি, এরপরে আজকে আমরা ওই প্রশ্ন থেকে শুধুমাত্র হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করা শিখবো। তো দেখো,
শাপলা ট্রেডার্সের 2015 সালের আগস্ট মাসের লেনদেন সমূহ নিম্নরূপ: আগস্ট 1 ব্যবসার মূলধন আনয়ন 3,15,000 টাকা, আগস্ট 7 পণ্য বিক্রয় 1,15,000 টাকা, আগস্ট 9 ব্যাংক থেকে ঋণ গ্রহণ 1 লক্ষ টাকা, আগস্ট 12 দোকান ভাড়া প্রদান 7,000 টাকা, আগস্ট 15 বিদ্যুৎ বিল প্রদান 1500 টাকা, আগস্ট 19 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 28,000 টাকা, আগস্ট 22 জেনারেটর মেরামত 1800 টাকা। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন এই লেনদেনগুলো থেকে প্রথমে আমরা সংশ্লিষ্ট হিসাবগুলো বের করব, এরপরে হচ্ছে আমরা হিসাবের শ্রেণী নির্ণয় করা শিখব। তো প্রথমে চলো আগস্ট 1 বের করি। ব্যবসায় মূলধন আনয়ন 3,15,000 টাকা। তো আমরা নর্মালি কি শিখেছিলাম যে যখন ব্যবসায় মূলধন আনবে সেখানে কি কি হিসাব আসবে? নগদান হিসাব আর কি হিসাব? মূলধন হিসাব। যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে, ঠিক আছে, মূলধন যখন আমি আমার ব্যবসায় আনছি, আমার ব্যবসায় নগদ টাকা আসছে না, এখানে তো নগদ টাকা হিসেবে মূলধনটা আনছে, তাই না? তো নগদ টাকা আমার ব্যবসায় বাড়ছে, তো আমার এখানে কি আসছে? নগদান হিসাব। আর এই নগদ টাকাটা কি হিসেবে আসছে আমাদের কাছে? মূলধন হিসাব, তাই না? কারণ আমরা জানি যে 1 তারিখে যা যা নিয়ে ব্যবসা শুরু করবে সেটাই হচ্ছে কি? মূলধন, ঠিক আছে? তো আমরা প্রথমে সালটা লিখি 2015 আগস্ট 1। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যখন তোমাদেরকে শুধুমাত্র হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে তখন হিসাবের শ্রেণীর ঘর হবে এরকম: তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণী। মাত্র এই 3টা ঘর তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, তো ব্যবসায় মূলধন আনয়ন করছে, তাহলে আমাদের কি কি হিসাব আসতেছে? নগদান হিসাব, আর হচ্ছে কি? মূলধন হিসাব। ঠিক আছে, এই ছিল হচ্ছে প্রথম। আচ্ছা, প্রথম সংশ্লিষ্ট হিসাবটা। এখন আমরা এটার শ্রেণীটা করব। আচ্ছা, আমাদের হিসাব কয় প্রকার ছিল? হিসাব ছিল হচ্ছে 5 প্রকার। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখি হিসাব। সেটা হচ্ছে কি ছিল? 1 সম্পদ, 2 ব্যয়, 3 আয়, 4 দায়, 5 মালিকানা সত্ত্ব। তাহলে এবার দেখো, আমাদের আছে কি? নগদান হিসাব আর মূলধন হিসাব। আমাদেরকে এটা চিহ্নিতকরণ করতে হবে যে নগদ আর মূলধন এই হিসাবের কোন শ্রেণীতে যায়। সম্পদে যাবে, ব্যয়ে যাবে, আয় যাবে, নাকি দায়ে যাবে, না মালিকানা সত্ত্বে যাবে? আচ্ছা, নগদ টাকা হচ্ছে আমার ব্যবসার জন্য সম্পদ, কারণ এই নগদ টাকাটা আমরা যে কোনো সময় যে কোনো কাজেই ইউজ করতে পারি খুব সহজেই। এটা আমাদের ব্যবসায় যদি থাকে, এটা একটা বড় সম্পদ হিসেবে কি বিবেচিত হবে। তাহলে নগদ টাকা যেহেতু আমাদের জন্য সম্পদ, তাহলে এটা আমাদের জন্য সম্পদ, তো আমরা এটার শ্রেণী লিখবো কি? সম্পদ শ্রেণী, ঠিক আছে? এরপর হচ্ছে মূলধন হিসাব। তো মূলধন এটা আমার সম্পদ, ব্যয়, আয়, দায়, নাকি মালিকানা সত্ত্ব? মূলধন হচ্ছে আমার জন্য মালিকানা সত্ত্ব, কারণ ব্যবসায় মূলধন কে আনে? মালিক আনে। তো মূলধন হচ্ছে আমাদের জন্য কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। আচ্ছা, এরপরে আমরা পরের তারিখটা লিখবো, সেটা হচ্ছে পণ্য বিক্রয় 1,15,000 টাকা। আচ্ছা, পণ্য বিক্রয় আগস্ট 7 পণ্য বিক্রয়। এটা এখানে আমাদের কি কি হিসাব আসবে? পণ্য বিক্রি করছি, তুমি তোমার ব্যবসায় পণ্য বিক্রি করার ফলে তোমার কাছে কি আসছে? নগদ টাকা আসছে। ধরো তুমি 1 কেজি আলু বিক্রি করছো, তোমার কাছে কি আসছে? নগদ টাকা আসছে না? তুমি তো আলু নগদে বিক্রি করছো, তো তোমার কাছে আসছে কি? নগদ টাকা। তো একটা হিসাব আসবে কি? নগদান হিসাব, ঠিক আছে? তো নগদান নগদান হিসাব। আর এই নগদ টাকাটা কিসের জন্য আসছে? পণ্য বিক্রয়ের জন্য। তো আমরা এখানে লিখবো কি? বিক্রয় হিসাব। আচ্ছা, এবার আমরা এটার শ্রেণী নির্ণয় করব। তো দেখো, নগদান হিসাব আমার জন্য সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আগে আমরা জানি যে নগদ টাকা কি? সম্পদ ছিল আগের হিসাবটাতে, তাহলে এটা আমার জন্য কি হবে? সম্পদ। এরপরে বিক্রয়। বিক্রয় দ্বারা আমার এই 5টা হিসাবের মধ্যে কোনটা বোঝায়? বিক্রয় দ্বারা অবশ্যই আয় বোঝাবে, কারণ বিক্রয়ের মাধ্যমে কি হয়? আমার আয় হয় না। তো বিক্রয়ের শ্রেণী কোনটা যাবে? আয়, ঠিক আছে? তো এটা আমার জন্য কি? আয়। আচ্ছা, এরপরে এরপরে আমরা পরের তারিখটা লিখি
পরের তারিখে আছে হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 1 লক্ষ টাকা। আচ্ছা, ব্যাংক থেকে সাপোজ তুমি 1 লক্ষ টাকা ঋণ নিছো, তোমার কাছে কি আসছে? মানে তুমি যখন ব্যাংক থেকে ঋণ নিছো, অবশ্যই নগদ টাকায় নিছো, 1 লক্ষ টাকা নগদে নিছো না, তাহলে তোমার কাছে কি আসছে? নগদ টাকা আসছে। তাহলে কি হবে? নগদান হিসাব। নগদান নগদান হিসাব। আর এই নগদ টাকাটা আমরা ব্যাংক ঋণ হিসেবে নিয়ে আসছি না, তো আমরা এখানে লিখবো কি, বিপরীত হিসাবটা কি লিখবো? ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ হিসাব, নগদান হিসাব আর কি ব্যাংক ঋণ হিসাব। ঠিক আছে, তাহলে নগদ নগদ আমাদের জন্য এই 5টা হিসাবের মধ্যে কোথায় যাবে? সম্পদে যাবে, লিখলাম সম্পদ। আর ব্যাংক ঋণ, ব্যাংক ঋণের মাধ্যমে আমার কি সৃষ্টি হয়েছে এই 5টা হিসাবের মধ্যে? সম্পদ না, কারণ যেহেতু আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছি, আমার ভবিষ্যতে এটা পরিশোধ করতে হবে। তাহলে তাহলে এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য এই 5টা হিসাবের মধ্যে কি হবে? দায় হবে। কারণ ব্যাংক ঋণ আমাকে পরিশোধ করতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে যে আমাকে ভবিষ্যতে ব্যাংক ঋণের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এটা আমাদের জন্য কি হবে? ব্যাংক ঋণটা হবে দায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের তারিখটা আগস্ট 12, দোকান ভাড়া প্রদান 7,000 টাকা। আচ্ছা, আগস্ট 12, দোকান ভাড়া প্রদান 7,000 টাকা। তাহলে আমি ভাড়া প্রদান করছি, ধরো তুমি দোকান ভাড়া প্রদান করছো, তোমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে, কারণ আমি তো নগদ টাকা দিয়ে ভাড়া প্রদান করবো। তাহলে আমার কাছে কি চলে গেল? নগদ টাকা চলে গেল। আর এই নগদ তাহলে নগদ টাকার আসা যাওয়া হলে কি নাম হয়? নগদান হিসাব। তো আমরা লিখলাম নগদান হিসাব। ঠিক আছে, তো নগদান হিসাব লিখলাম, নগদান হিসাব। আর এই নগদ টাকাটা তোমার কি কারণে চলে গেছে? দোকান ভাড়ার জন্য। তো আমরা এর বিপরীতে কি লিখবো? ভাড়া হিসাব। ঠিক আছে, ভাড়া হিসাব আর হচ্ছে কি নগদান হিসাব। তাহলে ভাড়া, এখন আবার দেখতে হবে হিসাবের শ্রেণী যখন করবো, ভাড়া এই 5টার মধ্যে কোথায় যায়? ভাড়া আমার জন্য কি হবে? ব্যয় হবে, কারণ ভাড়ার মাধ্যমে আমার টাকা কি চলে গেছে, তাহলে এটা আমার জন্য কি? ব্যয়। আর নগদ, নগদ তো আমরা জানি নগদ হচ্ছে আমাদের জন্য কি? সম্পদ। ঠিক আছে। আচ্ছা, আমি একটু এটা মুছে দিতেছি, তোমরা মনে রাখবা যে হিসাব 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। তো এইভাবে মূলত তোমাদের এই ম্যাথগুলো করতে হবে। শুধুমাত্র তোমরা হিসাব নির্ণয় করবা, মানে হিসাবগুলো বের করবা এবং দেখবা যে ওই 5টা হিসাবের মধ্যে এটা কোন হিসাবের মধ্যে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, বিদ্যুৎ বিল প্রদান করছে 15,000 টাকা। তাহলে বিদ্যুৎ বিল দিচ্ছি আমি, তাই না? বিদ্যুৎ বিল দেওয়ার কারণে আমার কাছ থেকে কি চলে গেছে? বিদ্যুৎ বিল দেওয়ার কারণে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাই না? তাহলে আমরা লিখলাম কি? 15। আচ্ছা, একটা হচ্ছে কি নগদান হিসাব, নগদান হিসাব। আর এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে? বিদ্যুৎ বিলের জন্য। তো আমরা বিপরীতে কি দিব? বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল হিসাব। তাহলে এখন আমাকে দেখতে হবে বিদ্যুৎ বিল আমার ওই 5টা হিসাবের মধ্যে কোন শ্রেণীতে যায়। দেখো, বিদ্যুৎ বিলের মাধ্যমে যেহেতু আমার টাকা চলে যায়, তো এটা আমার জন্য কি হবে? 5টার মধ্যে ব্যয় হবে। ঠিক আছে, তো আমরা লিখি ব্যয়। এরপর নগদ টাকা তো জানি ওই 5টা হিসাবের মধ্যে, আমার নগদ টাকা হবে কি? সম্পদ। আচ্ছা, এটা শেষ হলো। আচ্ছা, এরপরে দেখো, বলছে যে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 28,000 টাকা। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান মানে আমি পণ্য ক্রয় করছি চেকে। এখন যেখানে তুমি চেক কথাটা দেখবা, তার মানে ওখানে আসবে কি? তোমার ব্যাংক হিসাব, কারণ চেকের মাধ্যমে পরিশোধ করছি, ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো, পণ্য ক্রয় করছি, তাহলে আমার আসবে কি? ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর কোথা থেকে টাকা দিচ্ছি? ব্যাংকের মাধ্যমে না, চেকের মাধ্যমে দিচ্ছি, তো আমার ব্যাংকের টাকা কমবে। তো এখানে আরেকটা কি আসবে? ব্যাংক হিসাব, ক্রয় হিসাব আর কি ব্যাংক হিসাব। আচ্ছা, এই তারিখটা দিই 19। আচ্ছা, তাহলে ক্রয়, ক্রয়ের মাধ্যমে যেহেতু আমার সম্পদ হ্রাস পায়, তাহলে ক্রয় আমার জন্য ওই 5টা হিসাবের মধ্যে কোনটা হবে? ব্যয় হবে। আর ব্যাংক, ব্যাংকে আমাদের টাকা জমা থাকে, আর যে কোনো সময় আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি, তো এটা আমাদের জন্য কি? সম্পদ।
তাহলে ব্যাংক হচ্ছে আমাদের ওই 5টা হিসাবের মধ্যে কি হবে? সম্পদ হবে, সম্পদ। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটা, সেটা হচ্ছে তোমাদের 22 জেনারেটর মেরামত 1800 টাকা। আচ্ছা, জেনারেটর মেরামত করছি, ঠিক আছে। জেনারেটর, ধরো তোমার একটা জেনারেটর আছে, এখন তুমি এই জেনারেটরটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এখন তুমি সেটা মেরামত করছো। তাহলে মেরামত করার কারণে তোমার অবশ্যই এটার পিছনে টাকা খরচ করতে হয়েছে। তাহলে তোমার কাছ থেকে কি গেছে? নগদ টাকা গেছে। তার মানে একটা আসবে কি নগদান হিসাব। আর এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে? মেরামতের জন্য, তাই না? মেরামতের জন্য তো আমার টাকাটা চলে গেল। তাহলে একটা আসবে কি মেরামত হিসাব, আরেকটা আসবে কি নগদান হিসাব। তো আমরা লিখি মেরামত হিসাব, নগদান হিসাব। আচ্ছা, তো এখন দেখো এই মেরামতের জন্য যেহেতু আমাদের টাকা চলে গেছে, তো এটা আমাদের জন্য কি হবে? ব্যয় হবে। আর নগদ টাকাটা আমার জন্য কি ওই 5টা হিসাবের মধ্যে সম্পদ। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আজকের ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার একটু বুঝাই বলতেছি যে যখন তোমাদের হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে, তখন তোমাদেরকে প্রথমত এই 3টা ঘর রাখতে হবে: তারিখ, সংশ্লিষ্ট হিসাব, আর কি হিসাবের শ্রেণী। এই গেল হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথমে আমরা প্রত্যেকটা লেনদেন থেকে যে 2টা বা 3টা করে হিসাব বের হবে, সেই 2টা বা 3টা করে হিসাব আমরা বের করব। ঠিক আছে, বের করার পরে আমাদেরকে ওই হিসাব 5 প্রকার বা হিসাবের শ্রেণী, যে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই যে যে 5টা, এই 5টার উপর ভিত্তি করে আমাদেরকে হিসাবের শ্রেণীগুলো লিখতে হবে। তোমার কাছে যেটা সম্পদ মনে হবে সেটার পাশে লিখবে সম্পদ, তোমার কাছে যেটা ব্যয় মনে হবে সেটার পাশে লিখবে ব্যয়, যেটা তোমার আয় মনে হবে সেটা তুমি লিখবে আয়। এটাই মূলত হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের 5ম অধ্যায় হিসাব, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 4। আজকে আমরা একটি প্রশ্ন সলভ করব, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা এই অধ্যায়ে আরো বিস্তারিত জানব। তো আমরা প্রথমে প্রশ্নটি পড়ি। 2016 সালের জুন মাসে মিসেস মালিহার ব্যবসায় নিম্নলিখিত লেনদেন সংঘটিত হয়: জুন 1 বাকিতে পণ্য বিক্রয় 3000 টাকা, জুন 5 সুমনের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদ 7,000 টাকা প্রদান, জুন 9 ক্যাশ বাক্স হতে 1,000 টাকার 2টি নোট হারিয়ে গেল, জুন 18 কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান 3,000 টাকা, জুন 22 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা, জুন 25 বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটা থেকে আজকে হিসাবের পক্ষসমূহ নির্ণয় করব, তারপরে হিসাবের শ্রেণী এবং কারণ সহ ব্যাখ্যা যখন চাবে আমাদেরকে হচ্ছে এইভাবে তোমাদের ঘর করতে হবে। আমরা হচ্ছে এই 3টা জিনিস আজকে বের করব। তো এই অধ্যায়ে তোমাদের অনেক ধরনের কোশ্চেন আসে। তো এর মধ্যে একটা হচ্ছে তোমাদেরকে বলবে যে হিসাবের পক্ষ নির্ণয় করতে, এটা তো সব সময়। এরপরে দেখো হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে। তো হিসাবের শ্রেণী যদি নির্ণয় করতে বলে আমাদের হিসাবের শ্রেণীর একটা ঘর দিতে হবে। এরপরে যদি কারণ চায় তখন তোমাদেরকে কারণের একটা ঘর দিতে হবে। ঠিক আছে, যা যা জিনিস চাবে তার জন্য একটা একটা করে তোমাদেরকে ঘর বাড়বে। আবার অনেক সময় বলে যে ডেবিট ক্রেডিটও নির্ণয় করো, হিসাবের শ্রেণীও করো, আবার কারণও ব্যাখ্যা দাও। তখন তোমাদের কি হবে? আরেকটা ঘর কি বেড়ে যাবে ডেবিট ক্রেডিটের জন্য। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নের মধ্যে যেই কয়টা জিনিস চাবে তোমাদেরকে সেই কয়টা ঘর একটা একটা করে বাড়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। তো চলো আমরা এই প্রশ্ন থেকে আজকে আমরা হচ্ছে পক্ষ হিসাব নির্ণয় করবো, শ্রেণী আর কারণ সহ ব্যাখ্যা। তো দেখো প্রথমে বলছে যে জুনের 1 তারিখ বাকিতে পণ্য বিক্রয় 3,000 টাকা। তাহলে বাকিতে পণ্য বিক্রয় 3,000 টাকা, এখানে আমাদের কি কি হিসাব আসবে? বাকিতে পণ্য বিক্রয় করছে, আমরা সবাই জানি বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের জন্য কি হয়? দেনাদার সৃষ্টি হয়, কারণ ভবিষ্যতে আমি কি পাবো? টাকা পাবো। তো এখানে আমাদের কি হবে? দেনাদার হিসাব, দেনাদার হিসাব। আর হচ্ছে দেনাদারটা কিসের পরিবর্তে সৃষ্টি হয়েছে? বিক্রয়ের জন্য, তার মানে বিক্রয় হিসাব।
আচ্ছা, আমি সালটা দিয়ে 2017, 2016 জুন 1। ঠিক আছে, তো দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব আরেকটু সহজভাবে বলি। আমি বাকিতে কোনো কিছু বিক্রি করছি। নর্মালি তুমি তোমার দিক থেকে চিন্তা করো, তুমি যদি বাকিতে কোনো কিছু বিক্রি করো বাকিতে, তাহলে তুমি কি এখনো টাকা পাইছো? তুমি তো এখনো টাকা পাও নাই, তার মানে ভবিষ্যতে টাকা পাবা। আমি যদি এই মার্কারটা বিক্রি করি বাকিতে, তাহলে ভবিষ্যতে আমি এই মার্কারের টাকাটা পাবো, তাই না? তো এই যে যে ভবিষ্যতে আমি কারো কাছ থেকে টাকা পাবো, তখন এটা যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে দেনাদার। যখন আমি কারো কাছ থেকে টাকা পাবো এরকম কোনো কথা আসবে, তখন সেখানে নাম আসবে কি? দেনাদার। ঠিক আছে। আর এই দেনাদারটা কি জন্য সৃষ্টি হয়েছে? আমি যখন এই মার্কেটটা বিক্রি করছি তখনই কিন্তু আমার দেনাদারটা সৃষ্টি হয়েছে। বিক্রি করার আগে কি আমার দেনাদার ছিল? ছিল না। যখনই বাকিতে বিক্রি করছি তখনই কি হয়েছে? আমার দেনাদারটা সৃষ্টি হয়েছে। তো এর বিপরীতে কি নাম আসবে? বিক্রয় হিসাব। তোমরা যদি 2 অধ্যায় 3 অধ্যায় এগুলো করো ভালো করে, তখন তোমরা এই অধ্যায়টা খুব সহজেই করতে পারবা। তো এখানে আসলো কি? দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। তো এবার আহ, এবার দেখো, দেনাদার দেনাদার আমাদের হিসাবের শ্রেণীর মধ্যে কোনটার মধ্যে যাবে? আচ্ছা, আমি গত পর্বে বলছিলাম যে আমাদের হিসাবের শ্রেণী কি কি ছিল। সম্পদ, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা। ঠিক আছে। তো যখন তোমাদেরকে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে, তোমাকে তোমাকে তোমার হিসাবকে এই 5টা শ্রেণীর মধ্যে চিহ্নিত করতে হবে। তাহলে দেনাদার, যেহেতু আমি টাকা পাবো কারো কাছ থেকে, তাহলে অবশ্যই এটা আমার জন্য কি হবে? সম্পদ হবে, কারণ এটা তোমার ব্যয় না। আর আমি এখনো হাতে টাকা পেয়ে জানি, আমি যখন হাতে টাকা পেয়ে যাব তখন এটা আমার জন্য কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। এরপরে দায়ও না, মালিকানা সত্ত্ব না, এটা আমাদের জন্য কি হবে? সম্পদ হবে। তাহলে দেনাদারে আমরা কি লিখবো? সম্পদ। ঠিক আছে। এরপরে বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে এই 5টা হিসাবের মধ্যে কোথায় যাবে? বিক্রয় কি আমাদের জন্য সম্পদ? না, বিক্রয় আমাদের জন্য সম্পদ না। বিক্রয় কি ব্যয়? ব্যয়ও না। বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হয়, তাহলে বিক্রয় কি হবে? হিসাবের শ্রেণীতে যাবে আয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কারণ, কারণ আমাদেরকে লিখতে হবে। তো দেনাদার হিসাবের শ্রেণীতে এটা গেছে সম্পদে। এখন কারণটা হচ্ছে যে এটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, এর কারণে আমাদেরকে এই জিনিসটাই লিখতে হবে। তাহলে দেনাদার সম্পদ, সম্পদ কি এখানে বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? আমি যখন কি করছি, আমি যখন মার্কেটটা বিক্রি করছি, তাহলে আমি এখন কি টাকা পাবো। ঠিক আছে। তার মানে আমার সম্পদ কি বৃদ্ধি পাইছে না? টাকাটা আমি কিন্তু আগে পাইতাম না, যখন বিক্রি করছি আমার দেনাদার সৃষ্টি হয়েছে, এখন আমার কি হবে? আমি একজনের থেকে টাকা পাবো, সো সম্পদ আমার কি হবে? বৃদ্ধি। কারণে আমাদেরকে এভাবে লিখতে হবে, সম্পদ বৃদ্ধি। এরপরে সম্পদ বৃদ্ধি পাইছে, এরপরে বিক্রয়, আয়। আচ্ছা, আয়ও কি হয়েছে? আয়ও আমাদের বৃদ্ধি পাইছে, কারণ আমি পণ্যটা বিক্রি করছি, তাহলে আমার আয় বৃদ্ধি পাইছে না? তাহলে কি লিখবো? আয় বৃদ্ধি। আচ্ছা, এটা গেল প্রথমটা। এরপরে পরেরটা লিখবো, সুমনের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদ 7,000 টাকা প্রদান। এখানে দেখো, এবার আমাদের নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এই হিসাবে কিন্তু 3টা হিসাব আসবে। সুমনের নিকট হতে 10,000 টাকার পণ্য ক্রয় করে 7,000 টাকা প্রদান। আচ্ছা, আমি 10,000 টাকার পণ্য কিনছি, 10,000 টাকার পণ্য কিনছি, তাহলে আমার এখানে আসলো কি? ক্রয় হিসাব। যেহেতু পণ্য কিনছি, ক্রয় করছি, তাহলে আমার একটা হিসাব আসবে কি? ক্রয় হিসাব। ঠিক আছে। এখন আহ নগদ 7,000 টাকা প্রদান করছি। আচ্ছা, যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমাদের আরেকটা কি হিসাব আসবে? নগদান হিসাব। আচ্ছা, ক্রয় করছি দেখে ক্রয় হিসাব, নগদ টাকা দিছি নগদান হিসাব। ক্রয় করছি 10,000, দিছি হচ্ছে 7,000 নগদে। আচ্ছা, তাহলে এখনো কি তোমার টাকা বাকি আছে না? 3,000। তাহলে এই যে যে 3,000 টাকা বাকি আছে, তাহলে এই 3,000 টাকা তো আমাকেই পরিশোধ করতে হবে। আমি যদি একটা জিনিস 10,000 টাকা দিয়ে কিনি বাকিতে, আমি যদি তাকে 7,000 টাকা প্রদান করি, তাহলে বাকি 3,000 টাকা কিন্তু সে আমার থেকে পায়। তাহলে যখন কেউ আমার কাছ থেকে কোনো টাকা পায়, তখন সেখানে নাম কি আসে? তখন সেখানে নাম আসে হচ্ছে পাওনাদার। পাওনাদার হিসাব। ঠিক আছে, পাওনাদার হবে 3,000। আচ্ছা, যাই হোক, তো এখানে কি আমাদের 3টা হিসাব আসবে, যে ক্রয় হিসাব, নগদান হিসাব, আর হচ্ছে কি
পাওনাদার হিসাব। তো আমরা এখন এটা লিখবো, এটা হচ্ছে জুন, জুন 5। ক্রয় হিসাব, নগদান হিসাব, পাওনাদার হিসাব, হিসাব। আচ্ছা, তো দেখো ক্রয়, এখন ক্রয় এই 5টা হিসাবের মধ্যে আমাদের কোথায় যাবে? ক্রয় মানে কিন্তু আমাদের ব্যয়, কারণ ক্রয়ের মাধ্যমে তো অবশ্যই আমাদের ব্যয় হয়, তাহলে ক্রয় কি হবে? ব্যয়, কারণ ক্রয়ের মাধ্যমে আমাদের সম্পদ হ্রাস পায়। এরপরে নগদান, নগদ টাকা আমাদের জন্য কি সম্পদ, এটা আমরা জানি, কারণ নগদ টাকা আমরা যে কোনো সময় যে কোথাও মানে নগদ টাকা হচ্ছে আমরা যে কোনো সময় ইউজ করতে পারি, যখন আমাদের যেই কাজে লাগে সেইখানেই আমরা কি করি, নগদ টাকা ইউজ করতে পারি, তাই না? তো নগদ টাকা আমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের একটা সম্পদ, এটা আমাদের তারল্য। তো এটা হচ্ছে সম্পদ, ঠিক আছে। এরপরে হচ্ছে পাওনাদার। পাওনাদার এই 5টা হিসাবের মধ্যে কি? পাওনাদার হচ্ছে আমার জন্য দায়। কেন দায়? কারণ আমার কাছ থেকে যখন কেউ টাকা পাবে তখন আমাকে তাকে টাকা দিতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাকে সবসময় থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে কোনো ওই টাকাটা পরিশোধ করতে পারতেছি। তাহলে এটা আমার মাথার উপর যেহেতু একটা চাপ, তার মানে এটা অবশ্যই আমার জন্য একটা দায়। তাহলে পাওনাদার আমার জন্য কি? দায়। আচ্ছা, এবার আমরা কারণ লিখবো। আচ্ছা, ক্রয়ের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি একটা পণ্য কিনবো না ততক্ষণ পর্যন্ত কি আমার ব্যয় হবে? আর ব্যয় যেহেতু হবে না, বৃদ্ধির আসার কোনো কথাই নাই। কিন্তু এখন যেহেতু আমি পণ্যটা কিনছি, তো আমার একটা ব্যয় হয়েছে, তাহলে ব্যয় যেহেতু হয়ে গেছে তার মানে ব্যয় কি হবে? বৃদ্ধি, ঠিক আছে, ব্যয় বৃদ্ধি। এরপরে নগদান হিসাব, সেটা হচ্ছে সম্পদ। আচ্ছা, ক্রয়ের মাধ্যমে আমাদের নগদ টাকাটা কি আসে নাকি যায়? আমি যখন একটা কোনো কিছু কিনবো আমার টাকাটা তো চলেই যাবে আমার কাছ থেকে, তাই না? তাহলে এই যে আমার কাছ থেকে টাকা চলে গেল নগদ টাকা, তাহলে কি এটা বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো? অবশ্যই হ্রাস পেলো। তাহলে আমাদের কি হবে? সম্পদ হ্রাস, ঠিক আছে। দেখো, তুমি যদি এইটা করতে পারো তাহলে এটা কিন্তু তুমি সহজেই করতে পারবা, কারণ এই সিরিয়ালে যা এই সিরিয়ালেও কিন্তু তা, খালি তোমাদেরকে বৃদ্ধি হ্রাসটা নিজে থেকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো পাওনাদার দায়। এখানে তোমার দায় কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? যখন আমি পণ্যটা কিনছি, এখন আমার টাকা বাকি আছে, তার মানে আমার দায় তো বৃদ্ধি পাইছে, তাই না? যখন আমি পরিশোধ করে দিব তখন আমার দায়টা কি হ্রাস হবে, কিন্তু এখন আমার জন্য এটা কি? বৃদ্ধি। তাহলে এখানে হবে কি? দায় বৃদ্ধি। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম। এরপরে দেখো জুনের 9, ক্যাশ বাক্স হতে 1000 টাকার 2টি নোট হারিয়ে গেল। ক্যাশ বাক্স হতে 1000 টাকার 2টি নোট হারিয়ে গেল। তাহলে ক্যাশ বাক্স থেকে 1000 টাকার 2টা নোট হারিয়ে গেছে, এখানে আমাদের কি কি হিসাব আসবে? আচ্ছা, আমাদের ক্যাশ বাক্সে তো নগদ টাকা ছিল, ওইখান থেকে 1000 টাকার 2টা নোট হারাই গেছে, তার মানে আমাদের নগদ টাকা তো কমে গেছে, বৃদ্ধি তো পাই নাই, যেহেতু চলে গেছে টাকা, তার মানে কি একটা আসবে কি? নগদান হিসাব, ঠিক আছে, একটা আসবে কি? নগদান হিসাব। আচ্ছা, এই যে যে ক্যাশ বাক্স হতে টাকাটা চুরি হয়েছে, এটা কি আমরা কখনো আশা করব যে আমাদের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হোক? কিন্তু হয়ে তো গেছে। তো যেই সব ঘটনা আমরা আশা করি না কিন্তু কোনো কারণবশত ঘটে যায়, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত, সেই সব ঘটনাকে আমরা লিখি হচ্ছে বিবিধ ক্ষতি, ঠিক আছে, বিবিধ ক্ষতি। যেমন ক্যাশ বাক্স থেকে টাকা চুরি, তারপরে আগুনে পণ্য বিনষ্ট হলো, ঠিক আছে, এরকম অনেক ধরনের ঘটনা আছে যেগুলো দেখবে যে আমরা সচরাচর আশা করি না কিন্তু হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত, আমাদের আশার বাইরে যেটা। তো এগুলাকে আমরা কি লিখবো? বিবিধ ক্ষতি নামে লিখবো। তো এখানে একটা কি আসবে? বিবিধ ক্ষতি, বিবিধ ক্ষতি হিসাব, ঠিক আছে, কারণ এর মাধ্যমে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমরা এটা কি নাম দিব? বিবিধ ক্ষতি। আচ্ছা, তো এটা টাকা, তারিখ হচ্ছে 9 তারিখ। বিবিধ ক্ষতি আর নগদান। এখন বিবিধ ক্ষতি যেহেতু হয়েছে, এখন আমরা দেখবো যে এটা এই 5টা হিসাবের মধ্যে কোথায় গেছে, সম্পদে, ব্যয়ে, নাকি আয়, নাকি মালিকানা সত্ত্ব। আচ্ছা, যেহেতু ক্ষতি হয়ে গেছে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কি হবে? ব্যয় হবে, তো আমরা লিখছি ব্যয়। এরপরে নগদ। নগদ আমাদের জন্য কি হবে? নগদ তো আমাদের জন্য সম্পদ হবে, এটা তো তোমরা জানোই, সম্পদ।
আচ্ছা, বিবিধ ক্ষতি যেহেতু আমাদের জন্য ব্যয়, তাহলে ব্যয় তো বৃদ্ধি পাইছে, যেহেতু আমাদের টাকাটা চলে গেছে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে না, তো আমরা লিখবো কি ব্যয় বৃদ্ধি। এরপরে নগদ সম্পদ কি হয়েছে, যেহেতু টাকা চলে গেছে আমাদের থেকে সম্পদ কি হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে সম্পদ হ্রাস। তোমরা যখন কারণগুলা করবা তখন খালি দেখবা যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো বাড়ছে নাকি কমছে, যদি বাড়ে তাহলে বৃদ্ধি, আর যদি কমে যায় তাহলে কি হবে, হ্রাস হবে। শুধু এই জিনিসটাই প্রথমে শ্রেণী চিহ্নিতকরণ করবা, আর যখন হ্রাস বৃদ্ধি করবা তখন হচ্ছে দেখবা যে যেই হিসাবগুলো তুমি লিখছো ওই হিসাবগুলো কি তোমার কাছে বাড়ছে নাকি কমছে, আসছে নাকি গেছে, এই চারটা জিনিস। ঠিক আছে, এরপরে পরের তারিখটা লিখি। আচ্ছা, 18 তারিখে আছে কর্মচারীকে অগ্রিম বেতন 3,000 টাকা। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান করছি আমি 3,000 টাকা। ঠিক আছে, তো কি প্রদান করছি, আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে, তার মানে একটা নাম কি আসবে, নগদান হিসাব। নগদান হিসাব, তাই না? যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, আমি 3,000 টাকা দিয়ে দিচ্ছি, তো আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব। এখন আরেকটা হিসাব কি হবে, আচ্ছা কর্মচারীকে আমি অগ্রিম বেতন বেতন প্রদান করছি, তাহলে তুমি যদি তোমাদের ধরো বাড়ি ভাড়া দাও, তো বাড়ি ভাড়া যদি 3 মাসের অগ্রিম দাও, তোমাকে কি সেই 3 মাস তোমাকে আর টাকা দিতে হবে, দিতে হবে না। সেই 3 মাস শেষ হয়ে গেলে তোমাকে আবার পরের মাস থেকে কি করতে হবে, টাকা দিতে হবে। তাহলে আমি যখন অগ্রিম কোনো কিছু ব্যয় করে ফেলবো, যে ধরো এই কর্মচারীকে আমি দিলাম অগ্রিম বেতন দিয়ে দিলাম, তাহলে কর্মচারীকে কি সামনে আমাকে এই 3,000 টাকাটাকে আর দিতে হচ্ছে না, তাহলে এইটা আমার জন্য একটা সম্পদ। ঠিক আছে, চলতি সম্পদ, এটা হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, এর জন্য এটার নাম আসবে কি, অগ্রিম বেতন। অগ্রিম বেতন, ঠিক আছে, কারণ অগ্রিম যেহেতু দিয়ে দিছি, সামনে আমাকে কি এই টাকাটা আর দিতে হবে না, তো এটা আমার জন্য একটা কি হবে, সম্পদ হবে। ঠিক আছে, তাহলে এটা হিসাবের শ্রেণীতে যাবে সম্পদে। আর নগদ তো আমার জন্য সম্পদ। আচ্ছা দেখো, এখানে এখন দুইটাই সম্পদ হয়েছে, এখানে এখন আমার জন্য দুইটাই সম্পদ। এবার আমরা দেখব যে কারণটা কি। আচ্ছা, অগ্রিম বেতন বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, যেহেতু আমার এখানে অগ্রিম বেতন আমি মাত্র দিছি, আমার এখন এটা শেষ হয় নাই মেয়াদটা, তাহলে মেয়াদ যেহেতু শেষ হয় নাই, অগ্রিম বেতন মানে এই কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে, এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো আমরা লিখবো সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। এরপরে নগদ, আমি যেহেতু টাকা দিয়ে দিছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, সো সম্পদ কি হবে, হ্রাস, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা পরের তারিখ লিখব, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। আচ্ছা, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এখন অনেকের কথা আসতে পারে যে এটা তো ব্যক্তিগত, এটা তো লেনদেনও না হতে পারে। শুধু ব্যক্তিগত দেখলে হবে না, দেখতে হবে যে কই থেকে নিছে। এটা হচ্ছে আমাদের যে ব্যবসার যে একটা ব্যাংক হিসাব আছে, সেই ব্যাংক হিসাব থেকে মালিক কি করছে, উত্তোলন করে ফেলছে। সো আমার ব্যবসার ব্যাংক হিসাবের টাকা কিন্তু কমে গেল, তাই না? ব্যাংক হিসাবের টাকা কমে গেছে, সো এটা কিন্তু আমাদের জন্য লেনদেন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তার মানে আমি যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছি, ব্যাংক থেকে টাকা নিয়ে নিচ্ছি, আমার ব্যাংকের টাকা কিন্তু কমে গেছে, তাই না? তো একটা আসবে হচ্ছে ব্যাংক হিসাব, আর যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে তাই এখানে নাম আসবে হচ্ছে উত্তোলন হিসাব। যখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে বা ব্যবসার ব্যাংক হিসাব থেকে উত্তোলন করবে তখন সেখানে নাম আসবে হচ্ছে কি, উত্তোলন হিসাব, কারণ এটা মালিকানা সূত্র হ্রাস করে। আচ্ছা, তো আমরা লিখি উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব, আর হচ্ছে কি ব্যাংক হিসাব। আচ্ছা, উত্তোলন হিসাব আর হচ্ছে কি ব্যাংক হিসাব। এখন এই উত্তোলন হিসাবটা আমার ওই 5টা হিসাবের মধ্যে কোনটা, তাহলে উত্তোলন হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। ঠিক আছে, উত্তোলন হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব হিসাব, তো আমরা লিখি মালিকানা সত্ত্ব। উত্তোলন হচ্ছে
মালিকানা সত্ত্ব, আর ব্যাংক হচ্ছে, ব্যাংকে যেহেতু আমাদের টাকা জমা থাকে, তো ব্যাংক হচ্ছে আমাদের জন্য কি সম্পদ। সম্পদ, ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেকটাতে হিসাব লিখে দিই। আচ্ছা, তোমরা চাইলে এটা হিসাব লিখতেও পারো আর না লিখলেও সমস্যা নাই, কিন্তু লিখে দিবা। ঠিক আছে, সব প্রত্যেকটাতে হিসাব লিখে দিচ্ছি। এবার দেখো, উত্তোলন। উত্তোলনের মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? উত্তোলনের মাধ্যমে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ ব্যবসায় থেকে, ব্যবসার ব্যাংক হিসাব থেকে যখন আহ, মালিক উত্তোলন করে ফেললো, তখন আমার ব্যবসায়ের কিন্তু টাকাটা কিন্তু কমে গেল, তাই না? কমে যাওয়ার ফলে আমাদের উত্তোলনের মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্ব কি হ্রাস পাইছে, ঠিক আছে। আমি উদাহরণ যদি দেই, ধরো বিনিয়োগ করছো, মূলধন, মূলধন 1 লক্ষ টাকা, ঠিক আছে, 1 লক্ষ টাকা মূলধন, 1 লক্ষ টাকা। তো আমরা জানি যে ব্যবসায় মালিক আর ব্যবসা দুইটা আলাদা সত্তা, ঠিক আছে, দুইটা আলাদা জিনিস, আমরা দুইটা কিন্তু একসাথে হিসাব করি না। তো মূলধন মালিক আনছে কত? 1 লক্ষ টাকা। তো আমার ওই কত? ওই হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এইখান থেকে মালিক যদি 20,000 টাকা উত্তোলন করে নিয়ে যায়, উত্তোলন যদি 20,000 টাকা করে, উত্তোলন যদি 20,000 টাকা করে নিয়ে যায়, তখন এখানে হবে কত? 80,000 টাকা, ঠিক আছে। তাহলে এখন ব্যবসার মোট মূলধন কত? মোট মূলধন কত? 80,000 টাকা। তাহলে ওই ওই হচ্ছে আগে 1 লক্ষ টাকা ছিল, তাহলে যখন উত্তোলন করছে 20,000 টাকা, তাহলে এখন আমার মূলধন কত আছে? 80,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব কি হয়েছে? কমে গেল না? তাহলে কমে যাওয়ার ফলে আমাদের কি হয়েছে? উত্তোলনের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, ঠিক আছে। তো এবার দেখো, তাহলে আমরা লিখবো কি? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হ্রাস। আর যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে, আমি যেহেতু ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, তার মানে আমার ব্যাংকের টাকাও কমে গেছে, তো এখানে কি হবে? সম্পদ হ্রাস, ঠিক আছে, সম্পদ হ্রাস। এবার আমাদের লাস্ট আরেকটা তারিখ আছে। আচ্ছা, 25 তারিখ, বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি, তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি মানে কি? আমি নগদ টাকা পাইছি, যে বিনিয়োগটা করছিলাম ওখান থেকে আমার কি হয়েছে? টাকা পাইছি নগদে, তাহলে একটা আসবে কি? নগদান হিসাব। নগদান হিসাব। এখন এই নগদ টাকাটা আমাদের কেন আসছে? বিনিয়োগের সুদ। আর বিনিয়োগের সুদের মাধ্যমে আমার কি হয়েছে? আয় হয়েছে। আমি এক জায়গায় বিনিয়োগ করছি, সেখান থেকে আমি সুদ পাইছি, তাহলে অবশ্যই ওটা আমার জন্য কি হবে? আয় হবে। তাহলে এখানে একটা কি নাম আসবে? বিনিয়োগের সুদ হিসাব, ঠিক আছে। তাহলে নগদ হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর বিনিয়োগের সুদ, এটা এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য হিসাবের শ্রেণী, ওই 5টা হিসাবের মধ্যে এটা আমাদের জন্য হচ্ছে আয়, এটা আমাদের জন্য আয়। আচ্ছা, তাহলে এখন সম্পদ কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? নগদ বিনিয়োগের সুদ যখন আমি পাইছি, আমার সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তার মানে সম্পদ বৃদ্ধি, আর আয়, সম্পদ বৃদ্ধি পাইছে, এখানে বিনিয়োগের সুদ যেহেতু পাইছে, তার মানে কি আমার আয়ও বৃদ্ধি পাইছে, আয় বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ম্যাথের যে হচ্ছে হিসাবের শ্রেণী, পক্ষ হিসাব, কারণ সহ ব্যাখ্যা। তোমাদের যখন এভাবে চাইবে কোশ্চেনের মধ্যে, তোমরা এভাবে করে দিবা, ঠিক আছে। তো আমি আরেকবার একটু বলতেছি, তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে এই অধ্যায় থেকে, কিন্তু কনসেপ্ট কিন্তু সেই একই। তোমাদের বেশি হলে বলবে যে এখানে তো আমি 3টা জিনিস করছি, আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট। যদি ডেবিট ক্রেডিট চাই, তো ডেবিট ক্রেডিটের জন্য আরেকটা ঘর তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। আর হিসাবের শ্রেণী চাবে, এরপরে হচ্ছে কারণ সহ ব্যাখ্যা চাবে। তোমার কারণটা হচ্ছে এভাবে লিখবা এই অধ্যায়, ঠিক আছে। তো এটা খুবই সহজ, খালি তোমরা কি করবা? পক্ষ বা হিসাব লিখবা। যদি ডেবিট ক্রেডিটের ঘর থাকে, তখন তোমরা ডেবিট ক্রেডিটও লিখবা। এরপরে হিসাবের শ্রেণী, যেই দুইটা হিসাব লিখছো, সেই দুইটা হিসাব, সেই 5টা সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা হিসাবের মধ্যে কোথায় যাবে?
সেটা চিহ্নিতকরণ করবা। এরপরে কারণে তোমরা লিখবা হচ্ছে যে ওটা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। তো যে হিসাবগুলো লিখছো সেই হিসাবগুলা যদি আসে তাহলে তোমরা লিখবা সম্পদ বৃদ্ধি, মানে আসলে বৃদ্ধি আর গেলে কি হ্রাস। ঠিক আছে, এই লেখাগুলোই এখানে কিন্তু তুমি লিখছো, খালি বৃদ্ধি হ্রাসটা তোমাকে নিজে কি করতে হবে। তো এই ছিল হচ্ছে পঞ্চম অধ্যায়ের মেইন যে কনসেপ্ট, হিসাবের শ্রেণী, কারণ সহ ব্যাখ্যা, এই জিনিসগুলোই এই অধ্যায়ে বেশি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দিয়ে দিব। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।